ফার্স্ট একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস হেয়ার। আমি 7টি পয়েন্ট এখানে বলবো। আবারও বলছি, পয়েন্ট নাম্বার 1 সেন্টেন্স, পয়েন্ট নাম্বার 2 সেন্টেন্স কম্পোনেন্ট। 1 নম্বর পয়েন্ট, আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে গেলে। 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট অর্থাৎ সেন্টেন্সের উপকরণ। হ্যাঁ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 3, উই হ্যাভ টু নো অ্যাবাউট পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ভার্ব একটা পার্ট, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট স্পিচের। আচ্ছা, তাহলে 4 নম্বর পয়েন্ট, আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, টেন্স সম্পর্কে একটা ধারণা আপনাকে রাখতে হবে ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে গেলে। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। পয়েন্ট নাম্বার 7, প্যাসিভ ভয়েস সম্পর্কে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আবারও বলছি, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার, ডিরেক্ট ইউজ রাইটিং বা স্পিকিং এ বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, এটা জানতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমাদের আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে, ইংলিশ কি হবে? Our class will be held at 10 p.m. today. Will be held. Will be প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্যাসিভের ডিরেক্ট ব্যবহার। এইটা করা শিখতে হবে। ওকে, আবারও বলি, 7টি পয়েন্ট আপনারা লেখেন। এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি এই 7টি পয়েন্ট প্রফেশনালি বা প্র্যাকটিক্যালি ইংলিশে স্পিকিং করার জন্য, কথা বলার জন্য কাজে লাগে কিনা। আমি যদি সহজে বলি, জাস্ট এই 7টি পয়েন্ট আপনাকে জানা লাগবে। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা যায়। You have to know about these 7 points for developing this language. Sentence, sentence component, parts of speech, verb, tense, modal and semi-modal auxiliary verb and passive voice. জাস্ট এই পয়েন্টগুলো আপনারা একটু নেন। এবার আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি। সেটা কি, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন খুবই ভালোভাবে। দেখেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য আমাদের মেইনলি 2টা স্ট্রাকচার সম্পর্কে কনসেপ্ট রাখতে হয় বা ধারণা রাখতে হয়। এই 2টা স্ট্রাকচার দিয়ে ইংলিশের সব সেন্টেন্স হয়। স্ট্রাকচার নাম্বার 1, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত আপনার একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসাতে হবে। সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করতে হবে। দেখেন, বাংলায় কিন্তু ভার্বটা লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই বিষয়টা যারা মেনটেন করতে পারে তারা ইংলিশটা দ্রুত শিখতে পারে। আমাদের মাদার টাং বাংলা, আমরা অনেকেই বাংলার মতো করে ভেবে ফেলি, বাট না, ইংলিশের স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট, উল্টা। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট বাংলায় কিন্তু সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। হ্যাঁ। সো এরপর কি, এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট আপনারা অবজেক্ট বলবেন না, এক্সটেনশন বলবেন, অর্থাৎ অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, অথবা কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস ফ্রেজের ব্যবহার হতে পারে। এই যে স্ট্রাকচারটা লিখলাম, প্রায় 90% ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করার জন্য 90% ক্ষেত্রে এই স্ট্রাকচারটাই মেনটেন করতে হয়। জাস্ট এই 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 স্ট্রাকচারটা 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। এখন সাবজেক্টের পরে ব্র্যাকেটে নাউন প্রোনাউন কেন লিখলাম? ওই যে বললাম না, আমরা যখনই ইংলিশ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন হয় কিসের? শব্দের, ওয়ার্ডের। অর্থাৎ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাবটা যখন ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন ওই বাক্য তৈরি করতে গেলে যে শব্দগুলোর প্রয়োজন হচ্ছে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখা মানে হোল ইংলিশ গ্রামারটা জানা। পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তিটা আপনার মজবুত হয়ে যাওয়া। এটা জানতে হবে। এবং যে কথাটা বললাম, এটা কখনো মুখস্থ করা যায় না। এটা সেন্টেন্সে তার ডেফিনেশন এবং অবস্থান ভেদে আইডেন্টিফাই করতে হয়। এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন নেক্সট ক্লাসে আমি দেখাবো। তো মেইনলি এই স্ট্রাকচারটা প্রয়োজন হয়। আরেকটা স্ট্রাকচার আছে সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা একটা জাস্ট পার্টিকুলার জায়গায় ব্যবহৃত হয়, এটার উপর আলাদা ক্লাস আছে, সেটা আমি দেখাবো। বাট মেইনলি ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আপনার কোন স্ট্রাকচারটার প্রয়োজন? এই যে ফার্স্টে যেটা আমি লিখলাম, এইটা।
অর্থাৎ এইটা মেনটেন করে আমি যদি একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করি, সেটা কেমন হতে পারে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আবারও বলছি, সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা রহিম, অথবা দেই, অথবা রহিম, অথবা করিম। এই এইগুলোই আর কি মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে, তাই না? এই যে ওয়ার্ডগুলো আপনারা দেখছেন, এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের ভার্বের ব্যবহার করতে হয়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, বলা, লেখা, পড়া, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়, অ্যাকশন দেয়। ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আবারও বলছি, সাবজেক্টের পরে বসে। বাংলায় ভার্ব থাকে লাস্টে, যেমন আই ইট, আমি খাই। আরেকটা কথা বলি, যারা ইংলিশে ভোক্যাবুলারিতে দুর্বল, ভোক্যাবুলারি বলতে মূলত ভার্বের ভোক্যাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। অনেকে বলে না যে আমি ভোক্যাবুলারি তেমন জানি না, আমি দুর্বল। ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি পড়তে হয়। ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি পড়লে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। দেখেন, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, গো মানে যাওয়া, স্পিক মানে বলা, হ্যাঁ, ড্রস মানে আঁকা। এইভাবে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে, যদি আপনি একটা বাক্যে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি বসাতে পারেন, এক্সটেনশন বা অবজেক্ট যেটাকে আমরা বলি, এটা অটোমেটিক্যালি চলে আসে। আবারও বলছি, অটোমেটিক্যালি এটা চলে আসে। আমাদের দরকার ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, তারা হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। এরপরে আমাকে ভার্ব ইউজ করতে হবে। যারা একদমই দুর্বল ইংলিশে, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এইবার এক্সটেনশনে কি বসাবেন? আপনি খান, কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আপনি যদি বলেন উই প্লে ফুটবল, এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আপনি যদি বলেন ইউ ডু, তুমি করো, ইউ ডু দা ওয়ার্ক, এটা আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আপনি যদি বলেন হি ড্রাইভ, মানুষ চালায় কি? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়, কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। এইভাবে প্রতিটা সেন্টেন্স বা বাক্যে আপনি যদি সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারেন, আমি আবারও বলছি আপনাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। বাট বাংলায় এই অবজেক্টগুলো কিন্তু আগে বসে, ইংলিশে অবজেক্ট লাস্টে থাকে। ইংলিশে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বগুলো আমাকে চিনতে হবে। এখন দেখেন, একটা কথা আগে বলি, এইখানে আমি বলছি না, সাবজেক্ট তো বুঝতে পারছেন, আই, উই, ইউ, হি, শি, রহিম, করিম, এগুলো। ভার্ব তারপরেই বসতেছে। এরপরে বলছি যে এক্সটেনশনে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস বসে। এই বিষয়গুলো মূলত কি? আগে বলি অবজেক্টটা কি। কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে, আবারও বলছি, কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি দিয়ে, কি অথবা কাকে, হোয়াট অ্যান্ড হুম, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অবজেক্ট মূলত দুই প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। অর্থাৎ ভার্বকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তাহলে কি বললাম? ভার্বকে ওয়ার্ড দ্বারা কোশ্চেন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। কেমন? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আর এত স্টুডেন্ট জয়েন দিচ্ছে আজকে। হ্যাঁ, তাহলে আমি খাই, কি খাই? হোয়াট, ভাত, এটা আমার একটা অবজেক্ট এবং এটা একটা বস্তুবাচক অবজেক্ট। উই প্লে হোয়াট, ফুটবল। কিন্তু দেখেন, দে গো, তারা যায়। এই গো কে আপনি প্রশ্ন করেন তো যে কি যায় বা কাকে যায়, কোন উত্তর আসবে? উত্তর মিলাতে পারেন না। আপনি যদি বলেন কোথায় যায়, ওয়ার ডু দে গো, স্কুলে যায়। এই টু স্কুল, এটা কোনো অবজেক্ট না, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ ভার্বকে যদি, আবারও বলছি, হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। কিন্তু একটা
একটা বাক্যের ভার্বকে যদি আপনি হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কেন, সরি ওয়েন মানে কখন, ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়। হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, ওয়ার দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, ওয়েন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, ওয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়, ইভেন হাউ অফেন কতবার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশনের ব্যবহারও হয়ে থাকে। অর্থাৎ এই যে অ্যাডভার্বিয়ালস গুলো লিখছি না, এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ম্যাজিকের মতো কাজ করে। কিসের জন্য জানেন? রাইটিং এর জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা রাইটিং এ দুর্বল, যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, যারা ছোট ছোট সেন্টেন্স লিখে থেমে যান, ইভেন স্পিকিং এও ছোট ছোট সেন্টেন্স বলে যারা থেমে যান, এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার শিখতে পারলে একটা সেন্টেন্সকে অনেক ব্রড করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়। সেটা কিভাবে জানেন? দেখেন, আমরা সারা জীবন এই সেন্টেন্সগুলো আমি যদি আপনাকে প্র্যাকটিস করতে বলি, এইভাবেই প্র্যাকটিস করবেন, বা আমরা এইভাবেই করি। আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমি যদি নেগেটিভ করি, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, হ্যাঁ। হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। অর্থাৎ আমরা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি। বাট সারা জীবন কি এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? একটা সেন্টেন্স বা বাক্যকে কি আমরা লং করতে পারি না, বড় করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? দেখেন, আমি ভাত খাই, আপনি খাই মানে কি ভার্ব, ভার্বটাকে কোশ্চেন করেন, হাউ ডু আই ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, ভাত খাওয়ার টাইমে আপনার ভাত খাওয়ার ধরনটা কেমন, ম্যানারটা কেমন, আচরণটা কেমন, বিহেভিয়ারটা কেমন। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, হ্যাঁ, খাওয়ার সময় ধীরে সুস্থে ভাত খাই, এটা আমার একটা, আমার সেন্টেন্সটা একটু বড় হলো, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। হোয়ার ডু ইউ ইট রাইস, আমি যদি বলি অ্যাট হোম, আমি বাড়িতে ভাত খাই, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান, আমি যদি বলি আমি দিনে 3 বার ভাত খাই, বলতে পারি না, আমি এরকম বললাম যে 3 টাইমস আ ডে, আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আপনি যে দিনে 3 বার ধীরে সুস্থে আপনার বাসায় বসে ভাত খান, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইউ ইট রাইস, ভাত খাওয়ার পিছনে আপনার কারণটা কি, রিজনটা কি? এখন আমি বলতে পারি যে আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। আই ক্যান সে দ্যাট টু গেট এনার্জি ইন মাই বডি। সো আমার বাক্যটা কতটুকু ছিল? রাইস পর্যন্ত। আমরা সারা জীবন অতটুকু করতে অভ্যস্ত, বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে একটা বাক্যকে আমি এই বডি পর্যন্ত নিয়ে আসলাম। কিভাবে? সেন্টেন্সের ভার্বকে, ইট, এটা হচ্ছে ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ হাউ দ্বারা কোশ্চেন করে, ওয়ার দ্বারা কোশ্চেন করে, ওয়াই দ্বারা কোশ্চেন করে, অর্থাৎ হাউ দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব অফ ম্যানার। আই রাইস ভেরি স্লোলি অ্যাট হোম, অ্যাট হোমটা কি? অ্যাডভার্ব অফ প্লেস, এটা ওয়ার দ্বারা কোশ্চেন করে পেলাম। দেন 3 টাইমস আ ডে, আমি দিনে 3 বার ভাত খাই, এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। আপনি কেন ভাত খান, ভাত খাওয়ার পিছনে কারণটা কি বা রিজনটা কি? আমি শক্তি পেতে বা শক্তি পাওয়ার জন্য শরীরে আমি ভাত খাই, টু গেট এনার্জি ইন মাই বডি, টু গেট এনার্জি ইন মাই বডি। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা নিয়ে আমি আরো ডিটেলসে কথা বলবো পরের ক্লাসগুলো থেকে। দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আপনি কিভাবে ফুটবল খেলেন? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খেলার মাঠে অত মারামারি করি না, হ্যাঁ, ফাউল করি না, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি। এটা হচ্ছে আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার, এই জন্য এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। ওয়ার ডু ইউ প্লে ফুটবল, আপনি কোথায় ফুটবল খেলেন? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড, হ্যাঁ, আমরা মাঠে ফুটবল খেলি, আপনি যে মাঠে ফুটবল খেলেন কখন খেলেন? আমি বিকাল বেলায় ফুটবল খেলি, ইন দ্য আফটারনুন, আমি বিকাল বেলা ফুটবল খেলি। আপনি যে মাঠে বিকাল বেলা ফুটবল খেলেন, আপনি যে মাঠে বিকালবেলা ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল, ফুটবল খেলার পিছনে আপনার রিজনটা কি, আপনার কারণটা কি? এখন আমি বলতে পারি যে আমি শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি, শরীরটাকে ফিট রাখার জন্য ফুটবল খেলি। আই ক্যান সে টু ডু, ডু মানে কি? করা, টু ডু মানে করতে, অথবা টু প্লাস বিয়ন, এটাকে ইনফিনিটিভ বলে, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ইনফিনিটিভ বলে। অন্য কোনো প্রেপোজিশন যদি থাকে টু বাদে, আপনার ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। যেমন আপনি এরকম বলতে পারেন ফর ডুইং, ফর ডুইং, হ্যাঁ, এই যে টু গেট এনার্জি লিখছি না, এর পরিবর্তে এটা বলা যায় ফর গেটিং, মানে টু গেট মানে কি? পেতে, আর ফর গেটিং মানে পাওয়ার জন্য। ফর গেটিং মানে টু প্লাস বিয়ন, আর অন্য প্রেপোজিশন থাকলে, ভার্ব থাকলে তারপরে আইএনজি ব্যবহার করতে হয়। সো টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এক্সারসাইজ।
EXERCIS, তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম, যে উই প্লে ফুটবল। আমরা আমাদের বাক্যটা কিন্তু এতটুকু ছিল, এইখান থেকে এক্সারসাইজ পর্যন্ত নিয়ে আসলাম কিভাবে, জাস্ট ভার্বকে WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে এই ভেরি পলাইটলি শব্দটা হচ্ছে আমাদের মূলত অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর হচ্ছে অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ রিজন। হোয়াই হ্যাপেন, কেন ঘটে। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স আপনি বড় করতে পারেন। দেখেন, হি ড্রাইভস আ কার, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। আপনি বলতে পারেন হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি, সে খুবই সতর্কতার সাথে গাড়ি চালায়। এই ভেরি কেয়ারফুলি শব্দটা কি, অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার, সে যে ভেরি কেয়ারফুলি গাড়ি চালায়, কোথায় গাড়ি চালায়, আমি বলতে পারি অন দ্য বিজি রোড। সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, অন দ্য বিজি রোড। সে যে কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কখন গাড়ি চালায়, ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। সন্ধ্যাবেলায় রাস্তাঘাটে বেশি ভিড় থাকে, সে যে সন্ধ্যাবেলায় কেয়ারফুলি ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, রিজনটা কি, গাড়ি চালানোর পিছনে কারণটা কি। আই ক্যান সে টু আর্ন মানি, টু আর্ন, অথবা আপনি বলতে পারেন ফর আর্নিং, টাকা উপার্জন করার জন্য, ফর আর্নিং মানি। এইভাবে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসানোর পর একটা সেন্টেন্সের ভার্বকে আপনি যদি হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করেন, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হয়, অবজেক্ট পাওয়া যায়। আফটার দ্যাট, ফর মেকিং মোর uh, information, for adding more information, you have to again ask the question to the verb with how, where, when, why, or how often. In this way, you will get adverbial phrase, and by using this adverbial phrase, you can be able to modify your sentences. আপনার সেন্টেন্সকে আপনি মডিফাই করতে পারবেন, বড় করতে পারবেন, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারবেন। এইটা হচ্ছে একটা পার্ট, একটা সেন্টেন্স কিভাবে বড় হয়, একটা সেন্টেন্সের ওয়ার্ডের ফাংশনগুলো কিভাবে হয়ে থাকে। তাহলে আমি প্রথমে বলছিলাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, সাবজেক্ট, সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে, দেন ভার্ব, এটা তো আপনারা বুঝতে পারছেন। এক্সটেনশনে বলছি অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়ালস থাকে। তাহলে অবজেক্টটা কি, বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা অবজেক্ট। আর অ্যাডভার্বিয়ালসটা কি, অ্যাডভার্বিয়ালস হচ্ছে একটা বাক্যের ভার্বকে হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়ালস বলা হচ্ছে, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট দুইটা, একটা হচ্ছে COMPLIMENT। ওই PLI যেটা থাকে ওর মানে হচ্ছে কংগ্রাচুলেট জানানো, কাউকে কমপ্লিমেন্ট দেওয়া, বলে না অভিনন্দন জানানো, প্রশংসা করা। আর COMPLE, এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে কি, এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন, মানে অবজেক্টে যে থাকবে, একই ব্যক্তি বা বস্তু হয়। মূলত বি ভার্ব গুলো যে বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বি ভার্ব বোঝেন, অ্যাম, ইজ, আর, অজয়ের। অর্থাৎ আমি যদি বলি আই অ্যাম আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে আমি একজন ডাক্তার। অর্থাৎ এখানে যে লোকটা আই সেই ডক্টর, যে ডক্টর সেই আই। হ্যাঁ, আমি যদি বলি হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, এখানে যে হি সেই টিচার, যে টিচার সেই হি। অর্থাৎ সাবজেক্টে যে থাকবে, এক্সটেনশনেও সেই ব্যক্তি বা সেই বস্তুই থাকবে। আমি যদি বলি দে আর হ্যাপি, তারা খুব হ্যাপি। সো যারা দে তারাই হ্যাপি, যারা হ্যাপি তারাই দে। অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলো, এছাড়াও কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। যেমন আমি যদি বলি হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল, এখানে যে লোকটা হি, ওই ইউটিউবার, যে ইউটিউবার সেই হি। আমি যদি বলি বিকেম এর পরিবর্তে হি ওয়াজ এ ইউটিউবার, সে একজন ইউটিউবার ছিল, মিনিংটা বেশি চেঞ্জ করে না। অর্থাৎ এমন কিছু ভার্ব, সিম, বিকেম, লুক, অ্যাপেয়ার, এমন কিছু ভার্ব যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। মানে মোট কথা হচ্ছে সাবজেক্টে যে থাকবে, অবজেক্ট বা এক্সটেনশনেও সেই ব্যক্তি বা সেই বস্তুটাই থাকবে। এইটাকেই মূলত কমপ্লিমেন্ট বলে। আশা করি আপনারা স্ট্রাকচারটা বুঝতে পারছেন। আর এই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে কিন্তু এভাবে বড় করা যায় না। এই অ্যাম, ইজ, আর, এগুলোর কি কোনো এই ধরনের অর্থ আছে, বা আপনি কি এইভাবে প্রশ্ন করতে পারবেন হোয়ার, হাউ, হোয়েন, হোয়াই দিয়ে? না। যেগুলোতে এই ধরনের প্রিন্সিপাল ভার্ব থাকবে, একদম মেইন ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ এই ভার্বগুলোকে, এই যে প্লে, ইট, ডু, ড্রাইভ, এগুলোকে কোশ্চেন করা যায় যে সে কোথায় ভাত খায়, কিভাবে ভাত খায়, কেন ভাত খায়। অ্যামিজারকে কি কোশ্চেন করা যায় না? এই সেন্টেন্সগুলো এখানেই শেষ। এই যে ডক্টর, এখানেই ফুল স্টপ, টিচার এখানেই ফুল স্টপ।
স্টপ। সো এই হচ্ছে মেইন বিষয়। একটা সেন্টেন্স মূলত এইভাবে অর্গানাইজড হয়ে থাকে: সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশনের জায়গায় কি কি বসতে পারে? অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল। তাহলে আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম যে অবজেক্টটা কি, কমপ্লিমেন্টটা কি, অ্যাডভার্বিয়ালসটা কি। আশা করি আপনারা কনসেপ্ট পেয়েছেন। এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই, আমরা ইংলিশে কথা বলা শিখতে চাই। আমরা ইংলিশে কথা বলতে পারি না। কেন পারি না? কথা বলার ক্ষেত্রে মেইনলি আমাদের কোথায় প্রবলেম তৈরি হয়, এই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। যারা স্পিকিং এ দুর্বল, যারা স্পিকিং করতে পারেন না, আপনারা কেন স্পিকিং করতে পারেন না, স্পিকিং করতে গেলে মেইন প্রবলেমটা কি, আমরা কি এইটা আইডেন্টিফাই করতে পারি? এইটা কি আমরা বুঝি যে কেন স্পিকিং করতে পারি না? এই যে কেবল যে বিষয়গুলো আমি দেখালাম, এইমাত্র যেগুলো আমি দেখালাম, এগুলো কিন্তু একটা রাইটিং এর পার্ট। একটা সেন্টেন্সের অর্গানাইজেশন দেখালাম, কিভাবে একটা সেন্টেন্স লং হয়, বড় হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়, সেটি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু স্পোকেন ইংলিশটা কি? আমরা ইংলিশে যারা কথা বলতে চাই, আমরা কথা বলতে পারি না। কথা বলতে গেলে মেইনলি প্রবলেমটা কোথায় তৈরি হয়, এই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রত্যেকে একটু এটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এটা দেখানোর পর আপনারা বুঝতে পারবেন আসলে স্পোকেনটা কত সহজ, আর কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না বা স্পিকিং করতে পারি না, এটা আপনারা বুঝতে পারবেন। তো দেখেন যেটা বলছি, এই যে বাক্যগুলো আপনারা দেখছেন: আই ইট রাইস মানে আমি ভাত খাই, উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি, ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কাজ করো, হি ড্রাইভস আ কার সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার সে একটা গাড়ি চালায়, শি ড্রস আ পিকচার সে একটা ছবি আঁকে, দে গো টু স্কুল তারা স্কুলে যায়, রহিম স্পিক ইংলিশ রহিম ইংরেজি বলে। অর্থাৎ এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, যারা টেন্স জানেন, টেন্স সম্পর্কে যাদের কনসেপ্ট আছে, আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে এগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো, আপনি এক কথায় বলবেন যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়। যেমন আমি ভাত খাই, আমি খাই তো খাই, অভ্যাসগত একটা কাজ, হ্যাঁ, রেগুলার কোনো হ্যাবিট। এই যে বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট কেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, স্পিক এগুলো আছে। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, ইংলিশে যখন আপনি কথা বলবেন, একটা স্টেবল টাইমের উপর আপনার কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে, কালের পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা মূলত কি? দেখেন, আমি একটা মনে করেন স্যাম্পল একটা কনভারসেশন তৈরি করব। মনে করেন এ এবং বি, দুইটা পার্সন, দুইটা লোক। কি কি বললাম? এ এবং বি, এই দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। কার কার ভিতরে বললাম? এ এবং বি, এই দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এ আর বি মনে করেন এরা দুইজন হাজবেন্ড ওয়াইফ। এখন এ বাইরে থেকে বাসায় আসছে, বা বি বাইরে থেকে বাসায় আসছে। এখন এ বি কে জিজ্ঞাসা করছে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন? আপনি কি, বা তুমি কি রাতে ভাত খেয়েছো? তুমি কি রাতে ভাত খেয়েছো? এ বি কে জিজ্ঞাসা করছে বাইরে থেকে এসে। দুইজন মনে করেন বন্ধু বা দুইজন স্বামী স্ত্রী যাই হোক না কেন, তো বলছে এ বি কে বাইরে থেকে এসে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। ইংলিশটা কি হবে? দেখেন, ইংলিশে এরকম হয়: হ্যাভ ইউ eaten rice? Have you eaten rice at night? Have you eaten rice at night? এটা কে বলছে? এ বলছে। কাকে বলছে? বি কে বলছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এখন বি বলছে আমি খাইনি, তুমি কি এখন ভাত খাইতেছো? বি বলছে তুমি কি এখন ভাত খাচ্ছো বা খাইতেছো? অর্থাৎ আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আর ইউ ইটিং, আর ইউ ইটিং রাইস নাও, তুমি কি এখন ভাত খাচ্ছো বা ভাত খাইতেছো? অর্থাৎ বি আবার একটা কোশ্চেন করলো একে। এখন এ বলছে আমি সকালে খেয়েছিলাম, আমি এখন ভাত খাবো না। কি বললো বলেন তো? আমি সকালে ভাত খেয়েছিলাম, অর্থাৎ আই এট রাইস ইন দা মর্নিং। আই এট রাইস ইন দা মর্নিং, আমি এখন খাবো না। আই উইল নট ইট রাইস নাও, আই উইল নট ইট রাইস নাও। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে এ। কাকে? বি কে।
এখন এই পর্যন্তই থাক, মনে করেন এই যে এ এবং বি এর ভিতরে একটা স্যাম্পল কনভারসেশন আমি তৈরি করলাম, একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি তৈরি করলাম। এই কনভারসেশনে যে সেন্টেন্স বা বাক্যগুলো আমি লিখেছি, যেগুলোর ব্যবহার হয়েছে, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। ইট মানে কি? ইট মানে খাওয়া। কিন্তু এই যে ইট মানে খাওয়া, আমি এই যে কনভারসেশন তৈরি করলাম, আমি কি কোথাও ইট রাখছি? আপনি একটু খেয়াল করে যদি দেখেন, এই যে ইট মানে খাওয়া, তো দেখেন আমি কোথাও লিখছি EATEN, ইটেন। কোথাও লিখছি EATING, ইটিং। কোথাও লিখছি ATE, এইট। কোথাও লিখছি উইল ইট বা উইল নট ইট, যেটাই বলেন আপনি। অর্থাৎ আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু ওই খাওয়া শব্দটাকে যখন একটা কনভারসেশনে ব্যবহার করলাম, তখন কোথাও ইট নেই। আচ্ছা, ইটেন, ইটিং, এইট, উইল নট ইট, এগুলো কেন? এর মেইন রিজন হচ্ছে, আমরা যখন কনভারসেশন করছি, আমাদের টাইমের পরিবর্তন হচ্ছে। আমি বলছি তুমি খেয়েছো, তুমি খাচ্ছো, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খাবো না। এই যে খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে নেওয়া, এইটার জন্যই আমরা মূলত টেন্স শিখি, তাই না? টেন্স শিখি। সোজা কথা, যারা ইংলিশ শিখতে আসে প্রত্যেকেই জানে টেন্স একটা কম্পালসারি টপিক। টেন্স মানে কি? টাইম, সময় বা কাল। ওই যেটা বললাম যে এই যে বাক্যগুলো, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যখন আপনি প্র্যাকটিক্যালি কথা বলবেন, এরকম একটা টেন্সের উপর নির্ভর করে, একটা টাইমের উপর নির্ভর করে সম্পূর্ণ কনভারসেশন চালানো যায় না। এই যে একটা কনভারসেশন আমি দেখালাম, এখানে বিভিন্ন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, অনেকগুলো টেন্সের ব্যবহার এখানে হয়েছে। তো এই যে টেন্সের ব্যবহারটা হয়েছে, এই টেন্স মূলত কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, আপনারা প্রত্যেকেই জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে বা ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। প্রত্যেকেই জানেন 12টা স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12টা ওয়েতে, 12টা টাইমে, 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। 12 ভাবে আপনার কথাকে, আপনার টাইমকে, আপনার সেন্সকে আপনি এক্সপ্রেস করতে পারবেন, প্রকাশ করতে পারবেন, যদি টেন্স জানা থাকে। টেন্স মানে কি জানেন? টেন্সের এই যে স্ট্রাকচার আছে 12টি, 12টা স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট সাবজেক্টের মতো থাকে, এক্সটেনশন বা অবজেক্ট অবজেক্টের মতো থাকে, পরিবর্তনটা হয় মূলত ভার্বে। কথাটা বলছেন, প্রত্যেকটা ভার্বের টোটাল 5টি করে ফর্ম থাকে। আমরা কেউ এইটা শেখার চেষ্টা করি না, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব। এ দেখেন V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। আমাদের যে গ্রামার বইগুলো আছে, তিনটা ফর্ম দেওয়া থাকে: V1, V2, V3। বাকি দুইটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়, এরকম মনে করা। বাট এদেরও প্রয়োজন আছে। কোথায় প্রয়োজন আমি বলবো। তো দেখেন, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম কি? এইট। পাস্ট পার্টিসিপল কি? ইটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। থার্ড পারসন মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে, এটাকে V5 বলে। সো এটাও শেখার কারণ আছে, এটাও এই ফর্মের ভিতরে দেওয়ার কারণ আছে, আমি বলবো আপনাদের। এইভাবে প্রত্যেকটা ভার্বের কিন্তু ফর্ম আছে, তাই না? এই যে রাইট, রাইট মানে কি? রাইট মানে হচ্ছে লেখা, তাহলে এর পাস্ট ফর্ম কি? রোড। আপনার যদি এই ভার্বের ফর্ম জানা না থাকে, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে রাইটিং, থার্ড পারসন হচ্ছে রাইটস। এই ভার্বের ফর্ম যদি জানা না থাকে, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন, যে ইংলিশটাই শেখেন না কেন, আপনার কোনো কাজ হবে না, কোনো কাজে লাগবে না। ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ডিউ। পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। হ্যাঁ, ড্রাইভ মানে কি? চালানো। পাস্ট ফর্ম কি? ড্রোভ। পাস্ট পার্টিসিপল ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রাইভিং, থার্ড পারসন ড্রাইভ। এই প্রত্যেকটা ভার্বের এই যে ফর্ম আছে না, আপনি হয়তো এরকম 20টা, 25টা, সর্বোচ্চ 50টা ভার্বের বাংলা অর্থ জানেন বা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানেন। কিন্তু শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। আর এটা না জানার কারণে আপনি ইংলিশে কথা বলতে পারেন না। ইংলিশে কথা বলার ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে আপনাকে ভার্বের ফর্ম জানতে হবে। ওই যে কথাটা বললাম না, যারা ভোক্যাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমার ভোক্যাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না, এই ভোক্যাবুলারি বলতে মূলত ভার্বের ভোক্যাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, ভার্ব সম্পর্কে ধারণা থাকে, সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে এক্সপার্ট হতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে পারে। যেমন
যেটা বললাম, সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, এরপরে যখনই আপনি ভার্বটা বসাবেন এক্সটেনশনটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আপনার জানা দরকার কি ভার্ব, জানা দরকার কি ভার্বের ফর্ম। কেন ফর্ম জানতে হবে? আমি যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করব, কমিউনিকেশন করব, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমি এগোতে পারবো না, আমাকে সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তন অনুযায়ী, মনে করেন আমি বাংলা একটা কথা ভাবছি বা ইংলিশে একটা কথা ভাবছি, সেটা যখন আমি বলতে যাচ্ছি, লিখতে যাচ্ছি, ওই টাইম অনুযায়ী, ওই সময় অনুযায়ী আমি ভার্বটাকে পুট করতে পারছি না, কারেক্ট ভার্বের ফর্মটাকে বসাতে না পারার কারণে আমি ইংলিশে কথা বলতে পারি না। তাহলে ভার্বের অর্থ এবং ভার্বের ফর্ম যার জানা থাকে তাকে কেউ আটকাতে পারবে না। জাস্ট চারটা বিষয় সে শিখবে: টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ। অর্থাৎ বিষয়টা কেমন জানেন? দেখেন, এইখানে এই জায়গাটাতে আমার আমার একটা পিডিএফ ফাইল আছে, আমি এটা আপনাদেরকে প্রোভাইড করব। এখানে আমার 200টি ভার্ব দেওয়া আছে এই ফাইলটিতে, যেগুলো মোস্ট ইউজফুল ভার্ব, যে ভার্বগুলো বাংলায় আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের মিনিং না জানার কারণে, এদের ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই ভার্ব দুই ভাবে হয়: একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যেভাবে দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, আর একটা ইরেগুলার বা স্ট্রং ভার্ব। তো আমার এখানে যে ভার্বগুলো আপনারা দেখছেন, আমি আপনাদের এই ফ্রিতেই প্রোভাইড করবো, এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এখানেই প্রোভাইড করব। সো এই ভার্বগুলো হচ্ছে মোস্ট ইউজফুল ভার্ব। কারো যদি অ্যাটলিস্ট এই 200টি ভার্ব সম্পর্কেও ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি প্রতিদিন 10টা করে ওয়ার্ড পড়েন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ডেভেলপ করার জন্য আর বেশি ভোকাবুলারি শিখতে হবে না। কারণ সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, মনে রাখবেন। এছাড়াও একটা সেন্টেন্সকে মডিফাই করার জন্য এই একটু আগে যে মেথডটা দেখালাম, ভার্বকে ডাবল বেস অর দ্বারা কোশ্চেন করতে হয়, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, অটোমেটিক্যালি ওয়ার্ড, ফাংশন, ফ্রেজ পাওয়া যায়। তাহলে আপনার লাগবে কোনটা? আমরা পারি না কেন ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি যে টাইমে কথা বলতে যাচ্ছি, যে টাইমে কনভারসেশন করতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী আমি ভার্ব খুঁজে পাচ্ছি না। ভার্ব খুঁজে পেলেও সেই ভার্বের যে অ্যাকচুয়াল ফর্মটা বসাতে হবে সেটা বসাতে পারছি না। এই জায়গাটাতেই আমাদের ভুল হয়। এই ভুলের কারণে আমরা স্পিকিং এ দুর্বল। এই জায়গাটা যারা ওভারকাম করতে পারবে তারা ইংলিশ এক্সপার্ট হতে পারবে। এই হচ্ছে একদম মেইন এবং কোর পয়েন্ট অফ দিস ল্যাঙ্গুয়েজ, মনে রাখবেন। এই যে আমি ইটেন লিখছি, এই যে আমি ইটিং লিখছি, এই যে আমি উইল নট ইট লিখছি, এই যে আমি এইট লিখছি, এই লেখাগুলো আমি যে লিখলাম, এইটাই যখন আমি প্র্যাকটিক্যাল ইংলিশে বলতে যাচ্ছি, ইনস্ট্যান্টলি আমি পারছি না এটা ব্যবহার করতে, এটা নিয়ে আসতে। এটা নিয়ে আসতে পারলে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? আপনি তো টেন্স জানেন যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। সে গাড়ি চালিয়েছিল পাস্ট টেন্স, তাহলে চালানো হি ইংরেজি কি? মানে সে ইংরেজি হি, গাড়ি ইংরেজি কার, চালানো ইংরেজি কি? ড্রাইভ। এই ড্রাইভের পাস্ট ফর্ম কি? এইটা যদি আপনি না জানেন, ওয়াজ, ওয়ার, ডিড, অন্য কোনো কিছুর ব্যবহার করে কি আপনি ওই কথাটাকে ট্রান্সলেট করতে পারবেন যে সে একটা গাড়ি চালিয়েছিল? আপনাকে তো আগে এইটা জানতে হবে যে এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। আমরা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভার্বের ফর্ম জানি না। আমাদের যারা পেইড কোর্সে স্টুডেন্ট থাকে, যারা আমার পেইড ক্লাসগুলো করে, আগে এই ভার্বের ফর্ম খাতায় লেখায়, এটা ডেভেলপ করিয়ে তারপর ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করি। কারণ এটা ছাড়া ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। আমরা অনেকেই ভাবে আমি বিভিন্ন জায়গা থেকে চর্চা করতেছি, প্র্যাকটিস করতেছি, তারপর আমি কেন পারি না? কারণ আপনি কারেক্ট পয়েন্টে আসতে পারছেন না। আপনাকে পয়েন্টে আসতেই হবে, আপনাকে এই জায়গাগুলো আগে ডেভেলপ করতে হবে। দেখেন, ইংলিশে কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করতেই হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে, প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে, ক্লাসিফিকেশন আছে। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। 12টা স্ট্রাকচার মানে কি? 12 ভাবে আপনি একটা কথাকে বলতে পারবেন। মনে করেন এই ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে সর্বোচ্চ কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে, কত ভাবে আপনি ডিসক্রাইব করতে পারেন ইনস্ট্যান্টলি। আপনি বিভিন্ন টাইমে এটাকে নিতে পারছেন কিনা? যদি আপনি পারেন তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট, যদি না পারেন তাহলে আপনি পারবেন না। অর্থাৎ সাবজেক্ট দেখেন সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, হি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এ কার। আমার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় করতে হয়? এই ভিতরে ভার্বের ফর্মে। অর্থাৎ হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যখনই বলছি হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ, DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ ড্রাইভিং আ কার, সরি এটা তো আমি লিখছি, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। অর্থাৎ অলরেডি আমার 7টি সেন্টেন্স লেখা হয়ে গেছে, 7 ধরনের টাইম আমি মেনটেন করে ফেলছি। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার,
যখনই আমি পরিবর্তন করছি ভার্বে, এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমরা যখন কনভারসেশন করি, কমিউনিকেশন করি, তখন যদি ইনস্ট্যান্টলি করতে পারি, সঠিক ফর্মটা যদি সাবজেক্টের পরে আমরা বসাতে পারি, ভার্বের সঠিক ফর্মটা, আমরা ইংলিশ এক্সপার্ট হতে পারবো। আর এইটাই আমরা পারি না বলে ইংলিশে আমরা কথা বলতে পারি না। মনে রাখবেন, আমরা শুধু স্ট্রাকচার শিখি, প্র্যাকটিস করি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটাকে ফেস করি না। আমার এই ক্লাসগুলো থেকে আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। এইভাবে 7টা লেখা হয়ে গেছে। আপনি টেন্স জানা থাকলে সর্বোচ্চ 12টা লিখতে পারবেন। অর্থাৎ হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। সো এইভাবে এটা হতে থাকবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সব থেকে বড় কথা হচ্ছে, এই 12টা টেন্স আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। আপনার মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য টেন্স এর পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। সেটি হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। কি বললাম? মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে সবকিছু মিলায়। যদি আপনি এটা জানেন, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 18টা ওয়েতে, 18 ভাবে, 18 দিকে, 18টি টাইমে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ আপনার কথাগুলোকে, মনের হোল সেন্সটাকে আরো ব্রড করতে পারবেন। শুধু টেন্স শিখে আমরা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। কেমন সেটা? আমি যদি আপনাকে বলি সে একটা গাড়ি চালাইতো, বলেন তো ইংরেজি কি? পাস্ট টেন্স মনে হচ্ছে? হি ড্রোভ এ কার মানে সে গাড়ি চালিয়েছিল, চালাইতো, চালাতো। এটা বলতে গেলে আপনাকে বলতে হবে হি উড ড্রাইভ আ কার, অথবা হি ইউজ টু ড্রাইভ আ কার। এই যে ইউজ টু, এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এটা যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারবেন না। তার গাড়ি চালানো উচিত, তার আজ গাড়ি চালানোর কথা, তাকে আজ গাড়িটা চালাতে হয়েছিল, এগুলো কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। আপনাকে কিছু ফ্রেজাল ভার্বের সাহায্য নিতে হবে, যেগুলো মডাল অথবা সেমি মডাল অক্সিলারি ভার্ব। Modal verbs mainly express the possibility, probability, ability, obligation in the sentences. অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কয়টা বললাম? 18টা। can, could, may, might, shall, should, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, were, supposed to, going to, have to, has to, had to, এগুলো সবই হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ দেখেন, আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে টেন্সের ক্ষেত্রে যেমন আমার এক একটা স্ট্রাকচার মেইন ভার্বের চেঞ্জ করতে হচ্ছে, মডালের ক্ষেত্রে মেইন ভার্বের চেঞ্জ করা লাগে না। সে গাড়ি চালাতে পারে। আপনি যখনই বলছেন হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। বা হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মে ড্রাইভ আ কার, পসিবিলিটি অর্থে পারা বোঝায়। হ্যাঁ। আপনি যদি বলেন হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার বা প্রয়োজন। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা, তার একটা গাড়ি চালানোর কথা। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। কি বুঝলেন? দেখেন, সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে এ কার। আমার দরকারটা কি? আমি ইংলিশে কেন কথা বলতে পারি না? কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আমি একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে কখনো এগোতে পারবো না, কখনো কনভারসেশন কমিউনিকেশন করতে পারবো না। তো কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভিতরে ভার্বের ফর্মের হয়ে থাকে। সেটা টেন্স মেনটেন করে, মডাল প্লাস সেমি মডাল মেনটেন করে। টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। জাস্ট 12টা সেন্স আছে। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি আমাদের এই মডাল এবং সেমি মডাল সম্পর্কে কনসেপ্টটা রাখতে হয়। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টার মতো টেন্স আছে আর 12টার মতো মডাল আছে। টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। টোটাল এই 30টা সেন্স সম্পর্কে, 30টা টাইমিং যদি কেউ বুঝতে পারে বা নিতে পারে, আপনি যেই ভার্ব ব্যবহার করবেন সেই ভার্ব দিয়েই টোটাল 30টা বাক্য তৈরি করতে পারবেন। আর এটা যদি কেউ একবার করতে পারে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইংরেজি শেখার জন্য এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এগুলোকেই জাস্ট প্র্যাকটিক্যালি স্পিকিং, রাইটিং, কনভারসেশনে অ্যাপ্লাই করে ইংলিশ এক্সপার্ট হতে হয়। এর বাইরে আর কোনো কিছুই না। বিশ্বাস করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে যদি আপনি এইটুকু কনসেপ্ট নিতে পারেন,
আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে আমি 1 নম্বর পয়েন্ট বললাম, আবারও বলি, প্রথমে তো 7টি পয়েন্টে কথা বলছিলাম, বাট আমি যদি স্পেসিফিকলি বলি, আপনাকে ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ফর্মস অফ ভার্বস 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। কিন্তু টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, কিন্তু টেন্সের পাশাপাশি মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। এই টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে টোটাল 30টার মতো সেন্টেন্স হয়। এই 30টা সেন্টেন্সের স্ট্রাকচার মানে কি, 30টা জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন, বিভিন্ন ধরনের ফর্ম আমাকে বসাতে হচ্ছে ভার্বের, সেটা অক্সিলারি এবং মেইন ভার্ব মিক্সড করে। এই ভার্বের ফর্মের চেঞ্জ করার মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা যে টাইমে কথা বলতে যাই সেই টাইম অনুযায়ী, যে টাইমে একটা কথাকে ভাবি, যে টাইমে একজনের সাথে কনভারসেশন করতে যাই, সেই টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্মটা আমরা পুট করতে পারি না সাবজেক্টের পরে। এইটা যখন আমরা করা শিখতে পারবো, ইনস্ট্যান্টলি হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর কি আছে, আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। কেন জানতে হবে? আমরা প্যাসিভটা শিখি মানে এই যে 30টা স্ট্রাকচার বলছি না, 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, এই 30টারই একটা রিভার্স স্ট্রাকচার আছে প্যাসিভের। মানে 12টা টেন্সের প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, 18টা মডাল, সেমি মডেলের প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। এটা জানতে হবে যখন সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা অনেকে আজকে আমাকে নতুন দেখতেছেন, এর আগে দেখেননি, এখন আমার গ্রুপে অন্য অ্যাডমিন আছে। অন্য কেউ যদি নোটিশ দেয় যে আজকের ক্লাসটি রাত 10টায় অনুষ্ঠিত হবে বা নেওয়া হবে, এই কথাটা ইংলিশে কি হবে? আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এটা যদি আমি ইংলিশে বলি তাহলে কেমন হয়? এই কথাটা ইংলিশ কি? আমি মনে করেন আমার পেইড কোর্সে যারা আছে তাদেরকে আমি ইংলিশে নোটিশ দিই, তো আমি যদি বলি যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নেব। এখানে এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কোন টেন্সের বলছি? ফিউচার ইনডিফিনিট টেন্স। কথাটা বোঝেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m., এটা ফিউচার ইনডিফিনিট, উইল প্লাস ভি অন। কিন্তু কথাটা এইভাবে যদি বলা হয়, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m., আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে, আপনাদের ক্লাস রাত 10টায় নেওয়া হবে। এই যে উইল বি প্লাস ভি 3, এটা হচ্ছে প্যাসিভ, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এরকম প্রত্যেকটা টেন্সের প্যাসিভ আছে। এটা কেন হলো? এই সাবজেক্ট হচ্ছে ক্লাস। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি দৌড়াতে পারে? না। কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা আবার যে নিবে তাকে এখানে মেনশন করা নেই, যে জিনিসটা হবে সেটাকে মেনশন করা। এই জন্য এটাকে বলা হচ্ছে প্যাসিভ। যেমন আপনারা আমার ক্লাসে জয়েন করছেন, তাই না? ক্লাস করার আগে লিঙ্ক দিতে দেরি হচ্ছে, তো অনেকে গ্রুপে জয়েন করছেন, অনেকে বলছেন না এখানে কিসের ক্লাস হয়, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, ক্লাস কখন শুরু হবে, হ্যাঁ, এখন কি ক্লাস হচ্ছে? নোটিশ দেয় না, অনেকে মেসেজ করে না। তো আমি যদি আপনাদের এই কোশ্চেনটা করি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে কি হবে কেউ বলতে পারবেন? ভেবে দেখেন, আপনি পারবেন না। কেন জানেন? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাদের জানা নেই। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, আপনি একবার ইংলিশে করার চেষ্টা করেন। এগুলো হচ্ছে ডিরেক্ট প্যাসিভ। দেখেন, ওয়েন আগে ডাব্লিউ ওয়ার্ড, উইল, আওয়ার ক্লাস, অনেকে ওয়েন উইল বি বলবে, ওয়েন আওয়ার ক্লাস উইল বি বলবে, কিন্তু এরকম না। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন, taken today. When will our class be taken today? আগে WH or then auxiliary verb, then subject, then be plus main verb. Main verb past participle. So when will our class be taken today? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারবে? ইনস্ট্যান্টলি যদি এটা বলা যায়, তাহলে ল্যাঙ্গুয়েজটাতে প্রফেশনাল হওয়া যায়। এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার বলিনি, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এগুলো বলিনি। এগুলো ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এইটা শিখতে হবে। আমার ফিফথ ফ্রি ক্লাসে এই প্যাসিভের উপর ডিটেলস ক্লাস আছে, আমি সেখানে আপনাদেরকে দেখাবো। তো মেইন বিষয় হচ্ছে এইটা। আপনি যদি ইংলিশে এক্সপার্ট হতে চান, আপনি যদি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান, আপনাকে এই পয়েন্টগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। প্রথমে 7টি পয়েন্ট আমি বলছি, সেটা তো জানতে হবে। আরও যদি স্পেসিফিকলি বলি, তাহলে ফর্মস অফ ভার্ব, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ। এই দেখেন, আমার স্টুডেন্টসদেরকে আমি যে প্র্যাকটিসটা করাই, এখানে প্রথমত প্রোনাউন্সিয়েশনের একটা প্র্যাকটিস, তাদেরকে প্রোনাউন্সিয়েশনটা শিখতে হয়। এটা এটা করানোর পর এই যে টেন্স, মডাল, সেমি মডাল বলছি না, এই যে ভার্বের ফর্মগুলো জানতে হবে। সবার আগে 1 নম্বর পয়েন্ট, ভার্ব যদি আমি না জানি, ভার্বের ফর্মের পরিবর্তন আমি কিভাবে করব স্ট্রাকচার শিখে। তো এইটা জানার পর এই প্রত্যেকটা টেন্স, প্রত্যেকটা মডেল খুব সুন্দরভাবে
এই যে টেবল আকারে দেওয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মডালের ব্যবহার দেখেন, এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো আলাদা আলাদা সবগুলোরই ফাইল আছে, সবগুলোরই ক্লাস আছে। এই যে এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু। হ্যাঁ, এরপর ভার্ব আছে, অবজেক্ট আছে, সবকিছু আছে। এরপর এদেরকে ল্যাঙ্গুয়েজ ড্রিল করানো হয়, প্র্যাকটিস করানো হয়। এই প্র্যাকটিসটা আপনাদেরকে করতে হবে। অর্থাৎ একটা পার্টিকুলার সেন্টেন্সকে, আমি আবারও বলছি, 30 ভাবে, 30টা ওয়েতে, 30 দিকে নেওয়া যায় বা বলা যায়। এখানে একটু দেখেন, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। সে একটি গাড়ি চালিয়েছিল, এটাকে বলে ড্রিল করা। হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর হি ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 days। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 7 days। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারে সামর্থ্য অনুসারে, হি ক্যান ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে পারে সম্ভাবনা অনুসারে, হি মে ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে পারতো, হি কুড ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে পারতো সম্ভাবনা অর্থে, হি মাইট ড্রাইভ আ কার। সে গাড়ি চালাইতো, হি ইউজ টু ড্রাইভ আ কার। সে গাড়ি অবশ্যই চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। তার গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার। সে গাড়ি চালানোর সাহস করে, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো প্রয়োজন, হি, এখান সে, নিডস টু ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হতো, হি ওয়াজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, এটা বি গোয়িং টু, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে, হি হ্যাজ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো, হি হ্যাড বেটার অর উড রাদার ড্রাইভ আ কার। এটাও সেমি মডাল ভার্ব। সে একটি গাড়ি চালাতে চায়, হি উড লাইক টু ড্রাইভ আ কার। পলাইটলি কোনো কিছু চাওয়া বলতে উড লাইক টু, এটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে। এইভাবে এই এই যে 31টা সেন্টেন্স আমি লিখলাম, এইখানে আপনি সাবজেক্টে চেঞ্জ করেন, ভার্বের চেঞ্জ করেন, নতুন অবজেক্ট চলে আসবে। যদি আসে, এরকম 31টা টাইমে যদি আপনি আপনার একটা পার্টিকুলার ভার্বকে চেঞ্জ করতে পারেন, আপনি যেটাই বাংলায় ভাবেন সেটা ইংলিশে আপনি করতে পারবেন। এইভাবে করার পর আবার আমাদের কি করতে হয় জানেন? এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার ট্রান্সফর্ম করার চেষ্টা করতে হয়। এই ড্রিলটাকেই প্র্যাকটিক্যাল রাইটিং এবং কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয়। এই যে ড্রিলটা আমি এখন করতেছি, এই যে ড্রিলটা আমি এখন দেখাচ্ছি আপনাদের, এইটাকে প্র্যাকটিক্যাল রাইটিং বা কনভারসেশনে আমাদের অ্যাপ্লাই করতে হয়। সেটা কেমন জানেন? যেমন দেখেন, সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার। সে কি একটি চিঠি লেখে না, ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কখন একটি চিঠি লেখে, ওয়েন ডাজ হি রাইট আ লেটার। ওয়েন ডাজ হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে, ওয়াই ডাজ হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে না, ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে, ওয়ার ডাজ হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে না, ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখে, হাউ ডাজ হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখে না, হাউ ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কতবার চিঠি লেখে, হাউ অফেন ডাজ হি রাইট আ লেটার। সে কতক্ষণ ধরে চিঠি লেখে, হাউ লং ডাজ হি রাইট আ লেটার। সো এইভাবে করার পর আপনি নতুন 5টা ভার্ব দিয়ে এরকম 14টা করে সেন্টেন্স তৈরি করেন। এই প্র্যাকটিস একবারে আপনার শেষ হয়ে যাবে। এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই প্র্যাকটিস যখন পাস্ট টেন্সে আছে, যেমন সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। সে চিঠি লেখেনি, হি ডিডেন্ট রাইট আ লেটার। সে কি চিঠি লিখেছিল, ডিড হি রাইট আ লেটার। সে কি চিঠি লেখেনি, ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কখন চিঠি লিখেছিল, ওয়েন ডিড হি রাইট আ লেটার। সে কখন চিঠি লেখেনি, ওয়েন ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কেন চিঠি লিখেছিল, ওয়াই ডিড হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখেনি, ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লিখেছিল, ওয়াই ডিড হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখেনি, ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লিখেছিল, হাউ ডিড হি রাইট আ লেটার। সে কিভাবে চিঠি লেখেনি, হাউ ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কতবার একটি চিঠি লিখেছিল, হাউ অফেন ডিড হি রাইট আ লেটার। এইভাবে প্রত্যেকটা টেন্স দিয়ে আলাদাভাবে সেন্টেন্স তৈরি করানো, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চেঞ্জ করে, এগুলো সবই ড্রিল করানো বলে। এই ড্রিলটা করতে পারলে, যেহেতু আওয়ার মাদার টাং ইজ বাংলা, আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনার ব্রেনে দেখবেন আগে বাংলাটা চলে আসবে। এটা সাইকোলজিক্যাল থিংস। বাংলা ল্যাঙ্গুয়েজ আপনাকে বাধা দিবে ইংলিশে কথা বলতে। এই জায়গা থেকে ওভারকাম করতে হবে, এবং ওই ওভারকাম করার জন্য এই ড্রিলটা করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল। এখানে অনেক অনেক হাজার হাজার সেন্টেন্স আমি এখানে বিভিন্ন ফাংশন চেঞ্জ করে 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 তৈরি করা, এক একটা টেন্সের উপর।
দেখেন, সে একটি গ্লাস ভেঙেছিল, ইংলিশ কি জানেন? হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো, এইটা কেন প্র্যাকটিস করি? আমরা অনেকেই টেন্স শিখি, আমরা অনেকেই স্ট্রাকচার শিখি, বাট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে একটা কথা বলতে গেলে আমরা আর পারি না। এই দেখেন, আপনি যদি এই 12টা সেন্টেন্স কোনোভাবে একদমে এক টানে এক নিঃশ্বাসে বলতে পারেন, জীবনে কোনোদিন পারফেক্ট কন্টিনিউয়াসনেসটা আপনি ভুল করবেন না। আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? সে কত দিন যাবত ইংরেজি শিখছে? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ? সে কেন 5 বছর ধরে ইংরেজি শিখছে? ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স? ওয়াই হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স? সে 5 বছর ধরে ইংরেজি শিখছে না। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে কোথায় 10 বছর ধরে ইংরেজি শিখছে? ওয়ার হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স? সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? হাউ হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স 2015? তারা কি এই কোম্পানিতে 4 বছর ধরে চাকরি করছে? হ্যাজ দে বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স? হ্যাজ দে বিন ওয়ার্কিং, অর ইউ ক্যান সে ডুইং জব ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স? তারা এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করছে। দে হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি, অর দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 ইয়ার্স। সো এইভাবে এই প্র্যাকটিসগুলো, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল করাটা আপনাকে শিখতে হবে। এই প্র্যাকটিসটা যদি আপনারা করতে পারেন, এইটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে করিয়ে থাকি। হ্যাঁ, এটা তো ফ্রি ক্লাসে তো হয় না, এটা তো সবার জন্য উন্মুক্ত থাকে। আমি যদি আনমিউট করে দিই একসাথে কথা বলে ওঠে। এইটার বেনিফিট কি? অনেকেই বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের বেনিফিট কি? বেনিফিট এইটাই, পেইড কোর্সে স্টুডেন্টসদেরকে দিয়ে কাজ করাতে পারি, টু ওয়ে কমিউনিকেশন থাকে। ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিস করতে পারে। আর এই ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়, তাই না? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন, শিখছেন, বুঝছেন। বাট এটা তো সায়েন্স না বা ম্যাথ না, এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে প্রফেশনালি শেখার চেষ্টা করতে হবে, প্রফেশনালি প্রত্যেকটা বিষয় ডেভেলপ করার চেষ্টা করতে হবে। যদি প্রফেশনালি আপনি শিখতে না পারেন, তাহলে কোনো লাভ হবে না। অর্থাৎ প্রফেশনালি বলতে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটাকে দরকার। আর প্র্যাকটিসের জন্য আপনার নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। নিজে যতক্ষণ না পর্যন্ত কথা বলবেন, আপনি 1000টা ক্লাস করলেও, যত ভালো টিচারে ক্লাস করেন, কোনো লাভ হবে না। ওই দেখবেন, বুঝবেন, শিখবেন, শিখে বসে থাকবেন। বাট প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে গেলে একবার আপনি কথা বলা শুরু করেন, আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। হ্যাঁ, আপনি কথা বলতেই থাকবেন, কথা বলতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স a man perfect. So without practicing, how can you be able to expert and fluent in English within very short time? এই প্র্যাকটিসটা করতে হবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এই প্র্যাকটিসটা করিয়ে থাকি। তাহলে যেটা আমি বললাম, এই যে বিষয়গুলো শিখে আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের দরকার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আমি আপনাদের যে বিষয়টা দেখাবো, আমি একটা বিষয় একটু ভালোভাবে দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে, যারা স্পিকিং এ দুর্বল, যদিও 11:30 বেজে গেছে, আমি কতদূর পারবো জানি না, তো যারা স্পিকিং এ দুর্বল, যারা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না, কথা বলতে গেলে অনেক ধরনের প্রবলেম আপনারা যারা ফেস করে থাকেন, এই কথা বলার জায়গাটা কিভাবে ডেভেলপ করা যায়, স্পিকিং জায়গাটা কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ইংলিশে একটা সার্টেইন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন, মূলত কোথায় আমাদের ফোকাস করতে হবে ইংলিশে কথা বলতে গেলে। আমরা কথা বলতে পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন, তার মেইন রিজনটা কি? দেখেন, এখানে একটা টপিক দেওয়া আছে। এই টপিকটা যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, TBD। আচ্ছা, একটু ওয়েট করেন, যদি আমার এখানে প্রবলেম হয় আমাকে এই লিঙ্কটাতে আসতে হবে। জাস্ট ওয়েট আ মিনিট প্লিজ। আচ্ছা, সমস্যা নেই, পারা যাবে। তো দেখেন, যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে কিভাবে ইংলিশে কথা বলবেন। এখানে বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। মনে করেন আপনারা প্রত্যেকে আমার এখানে ক্লাস করছেন। এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজ কি, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ইংলিশ? আপনি কি ইংলিশে এটা ডিসক্রাইব করতে পারবেন, বর্ণনা করতে পারবেন, বলতে পারবেন? হ্যাঁ, আপনার ডে টু ডে লাইফের কাজ কি? দেখেন, একটা কোশ্চেন যখন করা হবে, আপনার এক্সামিনার যখন আপনাকে একটা টপিকের উপর, একটা বিষয়ের উপর কোশ্চেন করবে, আগে আপনি বুঝবেন যে কোশ্চেনটা কোন টাইমে আছে, কোন টেন্সে আছে। অ্যাজ ইউজুয়াল আমি কোন কাজটা করি প্রতিদিন, আমার কোন কাজটা করা হয়, এটা যখন আমি ইংলিশে ডেসক্রাইব করব, বর্ণনা করব,
আমাকে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স দিয়ে বলতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা ব্যবহার করতে হবে। যেমন এখানে বলছে দেখেন, আসসালামু আলাইকুম। প্রথমে ইংলিশে একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে গেলে, স্পিকিং করতে গেলে, ইংলিশে ভালোভাবে কথা বলতে গেলে আপনাকে একটা গুড ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন এই যেটার কথা বললাম, যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। অর্থাৎ বিফোর ইউ বলতে ইন ফ্রন্ট অফ ইউ, মানে বিফোর কিন্তু সম্মান প্রদর্শন অর্থে বসে, যে আপনাদের সামনে আমি সাকিব বলছি। হ্যাঁ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, আমার প্রতিদিনের কাজ সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এইবার দেখেন এইখান থেকে মেইনলি প্রেজেন্টেশনটা শুরু, আমাদের বডি পার্ট কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। মনে রাখবেন, ইংলিশে যখনই সেন্টেন্স তৈরি করবেন সাবজেক্টের পরেই ভার্ব বসাবেন, সাবজেক্ট আর ভার্ব যাতে আপনি পাশাপাশি বসাতে পারেন, ইউজ করতে পারেন, এখানে আপনার ফোকাস রাখতে হবে। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং উজু করি ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM। তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক ডিনার এট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি অ্যান্ড গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, এবং 11টায় বেডে ঘুমাতে চাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। এটাই আমার প্রতিদিনের কাজ, ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। তো এই যে আপনারা একটা প্রেজেন্টেশন এই এই জায়গাটাতে দেখলেন, একটা লোক প্রতিদিন কি করে, অ্যাজ ইউজুয়াল কি করে, সেইটা সে বর্ণনা করছে। এবং এটা বর্ণনা করার জন্য আমাকে কি করতে হবে, সাবজেক্টের পর যে ভার্বটা, এই ভার্বটার উপর ফোকাস রাখতে হবে। এখানে দেখেন আমি ভার্বটাকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, এবং এই ভার্বটা কোন ফর্মে আছে, সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, সেটা আমাকে বসাতে হবে। তাহলে এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে। এখন আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, এটাকে আপনি এখানে বলতে পারবেন না। আপনার কাজগুলো, আপনার অ্যাক্টিভিটিস গুলো হয়তো একটু চেঞ্জ হবে, তাহলে সাবজেক্ট বসাবেন কে, আমি, আই। দেন আপনি যে কাজটা করেন সেই কাজটা আপনি এখানে বসান, দেখবেন এক্সটেনশন বা অবজেক্টের যে জায়গাটা এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি আপনি পেয়ে যাচ্ছেন। এরপর দেখেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ওই যে আমি বললাম না, একটা একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে কখনো এগোনো যায় না। ইংলিশ এক্সপার্ট হতে গেলে, ফ্লুয়েন্ট হতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে গেলে আমার টাইমের চেঞ্জ করা শিখতে হবে। আপনারা এখন আমার ক্লাস করছেন 11:37 বাজে, আমি যদি আপনাদের বলি যে ভাই বা ম্যাডাম, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, আপনার গতকালকের সারাদিনের কাজ কি ছিল, আপনি কি এটা ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন, ইংলিশে বলতে পারবেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এটা আপনি ইংলিশে কিভাবে আমার সামনে ডেসক্রাইব করবেন, কিভাবে বলবেন? একবার ভাবেন তো আপনি পারেন কিনা। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, I'm Saqib before you. এটা ওই যে গ্রিটিংস, I'm really glad to share my feelings. I will try to say something about my yesterday activities. এবার বলছে দেখেন, I got up early in the morning yesterday. আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। তাহলে I get up, আমি উঠি। I got up, আমি উঠেছিলাম। চেঞ্জটা কোথায়? ভার্বে। Then I brushed my teeth, আমার দাঁত ব্রাশ করেছিলাম। I washed my face and took ablution for Fajr prayer. আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। এরপর কি বলছে, আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম, বাংলা বোঝেন, কাটিয়েছিলাম, এসেছিলাম, হ্যাঁ। দেন আই লার্নড ইংলিশ, এখানে লার্নডও বলা যায়, লার্নডও বলা যায়,
ফর 1 আওয়ার। 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 p.m. আমি 10টায় ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে অ্যাজ ইউজুয়াল, মানে একটা কাজ কেউ করেছিল, এর জন্য আমার ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হচ্ছে গট আপ, ওয়াশড, টুক, রিফ্রেশ। তাহলে টেক থেকে টুক, রিফ্রেশ থেকে রিফ্রেশ, ডু থেকে ডিড, হ্যাঁ, স্পেন্ড থেকে স্পেন্ট, অনেকে স্পেন্ডেড বলে ফেলে, বাট না, স্পেন্ট। হ্যাঁ, কাম থেকে কেম, স্টার্ট থেকে স্টার্টেড। এই যে সাবজেক্টের পরে ভার্বটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি অতীতে যে কাজগুলো করেছিলেন আপনি বলতে পারবেন। আমরা পাস্টের কাজ বলতে গেলেই মনে করি ওয়াজের ব্যবহার করতে হবে, ডিডের ব্যবহার করতে হবে, বাট না, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, যেটা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস পারি না। তো এইটা আপনাদের করা শিখতে হবে। এভাবে অতীতের যে কোনো কিছু আপনি ডেসক্রাইব করতে পারবেন। এই ভার্বের ফর্মের চেঞ্জ যদি ইনস্ট্যান্টলি না করতে পারেন, আপনি কখনোই ভাষা ডেভেলপ করতে পারবেন না। আমি যদি এখন আপনাকে বলি যে এখন রাত 11টা 40 বাজে, আপনি আগামীকাল কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আপনাদের আগামীকালকের কাজ কি হবে সারাদিনের, অনেকের ব্রেনে প্ল্যান করা আছে না যে আমি আগামীকাল এই টাইমে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু এক্সারসাইজ করবো, তারপর অফিসে যাব, এর সাথে দেখা করব। আপনি বলছেন যে স্যার আমি আগামীকাল অফিস থেকে বাসায় এসে একটু শপিং এ যাব, যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, করব, বলবো, লিখবো, চলবো, এই কথাগুলো আপনি ইংলিশে কিভাবে বলবেন, এইটা আপনাকে বলা শিখতে হবে। এই যে ইনস্ট্যান্টলি সময়ের পরিবর্তন হলেই কথার পরিবর্তন, এটা আপনাকে করতে হবে। অর্থাৎ আপনার কোশ্চেনটা যদি এরকম থাকে, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি টুমোরো অ্যাক্টিভিটিস, ইউ ক্যান সেই দ্যাট। এইখান থেকেই দেখেন বডি পার্ট থেকে, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। অর্থাৎ সাবজেক্টের পরে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখেন আর কিছুই না, আমার এখানে শ্যাল বা উইল বসে, এখানে উইল বসিয়েছে, উইল প্লাস ভার্বের জাস্ট বেস ফর্মটা বসালেই কথাটা ভবিষ্যতে চলে যাচ্ছে। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আই উইল গেট রেডি টু গো টু অফিস at 9:30 a.m. I will start my work, I will take lunch at 2 p.m. After that I will come back from office at 5 p.m. Then I will spend some time with my family, I will learn English for 1 hour, I will take my dinner at 10 p.m. Then I will go to bed for sleeping at 11 p.m. That will be my tomorrow activities. সো এইভাবে আপনার আগামীকাল আপনি কি করবেন আপনি এটা ডেসক্রাইব করতে পারছেন। তাহলে যদি এই তিনটা টাইম আপনি একবার শিখে যান, আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আপনি এখানে নিজের অ্যাক্টিভিটিসগুলোকে বসান, নিজে কি করেন প্রতিদিন, গতকাল আপনি কোন কাজটা করেছিলেন সেটা আপনি সাবজেক্টের পরে বসান, দেখেন এক্সটেনশন অটোমেটিক্যালি চলে আসবে। আগামীকাল আপনি কি করবেন, এই তিনটা টপিকের উপর তিনটা প্রেজেন্টেশন আপনি তৈরি করেন, একবার মুখ দিয়ে কথা বের করেন, কথা বলেন, দেখবেন আপনি ইংলিশ পারবেন। যারা কথা বলা শুরু করে তারা পেরে যায়। যারা মনে করে আমি গ্রামার পারি না, আমি টেন্স পারি না, আমি ভোকাবুলারি পারি না, আমি আগে ভালো করে শিখে নেই তারপরে কি কথা বলবো, তারা জীবনেও পারে না, জীবনেও শিখতে পারে না। ওই সারা জীবন শিখে যেতে হয়, বলতে পারে না। এটা একটা ভাষা, এটা কোনো রকেট সায়েন্স না। এই যে তিনটা প্রেজেন্টেশন দেখালাম, এখানে আহামরি কঠিন কোনো ওয়ার্ড নেই, এটার জন্য আহামরি কোনো গ্রামারও শেখা লাগে না, কিছুই লাগে না, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জ, আর কিছুই না। এটুকু যদি আপনি করতে পারেন, এটা মেনটেন করে নিজের মতো করে একটা তৈরি করেন আপনি প্রেজেন্টেশন, আপনি ইংলিশ এক্সপার্ট হবেন। এই ফ্রি কোর্স আর পেইড কোর্সের বেনিফিট এইটাই। পেইড কোর্সে 2 ওয়ে কমিউনিকেশন থাকে, এগুলো পড়ানোর পর স্টুডেন্টরা প্রেজেন্টেশন তৈরি করে আমার সামনে প্রেজেন্ট করে, সেখানে ভুল হলে আমি ধরাই দিই। আর ফ্রি ক্লাসে তো আমি জাস্ট দেখাচ্ছি, এখানে আমি আনমিউট করলে একসাথে সবাই কথা বলে উঠবে। এই হচ্ছে পার্থক্য। এই যে দেখেন আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটার ভিতরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যা কিছু আছে সবকিছু আমার দেওয়া আছে। এই যে আজকে যতগুলো বিষয় নিয়ে আমি কথা বলছি, আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় দেওয়া। আমার কোর্সে যারা ভর্তি হয় প্রত্যেকটা স্টুডেন্টের এরকম একটা আইডি কার্ড থাকে, তার একটা আইডেন্টিটি থাকে যে হ্যাঁ, সে আমার ব্যাচের স্টুডেন্টস। একদম প্রফেশনাল ওয়েতে এই যে অনলাইনে যে ব্যাচগুলো, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল দিয়ে থাকি। আর কন্টেন্টগুলো এখানে 70টা ক্লাস, হিউজ ক্লাস। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা আইডি থেকে, জাস্ট আমাকে একটু টাইম দেন।